তোমার কি মনে হয় তুমি প্রমাণ দেখিয়ে বদমান করতে চাইলে আমি তোমাকে ছেড়ে দেব? কখনো না। আমার কাছে ভিডিও আছে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের। জানেমান? তাবাসসুম ঘাবড়ালেও বহিঃপ্রকাশ করল না। ইচ্ছেকৃত চেয়ারম্যানের হাত ভেতরে চেপে ধরে বলে, দেখো, তোমার যা চাই দেব। আমি শুধু আমার প্রতিশোধ পূর্ণ করতে চাইছি। নাজিবাকে বদমান করে এই ভার্সিটি থেকে আর আফরাজের লাইফ থেকে বের করতে না পারলে শান্তিতে বাঁচব না। নাজিবার মরণ না দেখে নিজেও মরব না। তাই তো তোমার কাছে হেল্প চেয়েছিলাম, কেননা তুমিই সেই ক্লায়েন্ট যার সাথে ফার্স্ট টাইম আমি ফিজিক্যালি অ্যাটাচ হয়ে প্রেগনেন্ট হয়েছিলাম। পরবর্তীতে অ্যাবর্শন করে ফেলি। তুমিই তো আমাকে আফরাজের বউ হওয়ার সত্যতা প্রমাণে হেল্প করলে। লয়ার দিয়ে আমার ম্যারেজ সার্টিফিকেটের সত্যতা যাচাই করে আমার মায়ের সাথে ফাহিম মহলে পাঠিয়ে দিলে। আমার প্রতিশোধের আগুনে তাদের পুড়িয়ে না মারলে আমার অন্তআত্মা প্রতিনিয়ত খোঁচাবে আমায়। কিন্তু একটা কথা এখনও আমাকে কনফিউজড করে দেয়। তুমি কেন আফরাজের প্রফেশনাল লাইফ ডুবাতে চাইছ? কি এমন রিজন? দরজা বন্ধরত অবস্থায় এতক্ষণ তাবাসসুমের এক এক কথা মন দিয়ে শুনছিলেন তিনি। তন্মধ্যে মেয়েটার শরীরে গোপন অঙ্গে হাত বোলাতে থেকে বলেন, হাঁ, আমার শোধ আফরাজ না, বরং তার বাবার সঙ্গে। ইসমাইল ফাহিম শহরের জানা পরিচিত বিরাট ব্যবসায়ী, যার কারণে আমার প্রেমিকা একসময় আমাকেই পলাশপুর শহরে ধর্ষকের তকমা লাগিয়েছিল। আমি তো প্রচণ্ড ভালোবাসতাম তাকে, কিন্তু সে আমাতে নয়, ইসমাইলের প্রেমে মগ্ন ছিল। ইসমাইল তো এসবের ব্যাপারে জানত অবধি না। সে তো ক্লাসের ছাত্র হিসেবে ভালো সুনাম অর্জন করেছিল। আমার প্রেমিকা আমারই সামনে ইসমাইলের জন্য উন্মাদনা প্রকাশ করত। মন চাইতো দুজনকেই খুন করে দেয়, কিন্তু ভালোবাসার খেতাবে হাত ফিরিয়ে নিতাম। একসময় খেয়াল করলাম আমার প্রেমিকা ধীরে ধীরে আমার দিকে ঘুরছিল, আমাতে উন্মাদ হচ্ছিল। সেই সুযোগে ৫-৬বার ইন্টিমেটও হয়েছিলাম। তারপর হঠাৎ সব পাল্টে গেল। সে স্বেচ্ছায় ইসমাইলকে গিয়ে আমার নামে মিথ্যা মামলা দেয়। আমি তাকে ধর্ষণ করেছি আর আমার কারণে সে প্রেগনেন্ট। আমার মাথা হ্যাং হয়ে যায়। তাকে বাসায় এনে মারধর করে জিজ্ঞেস করেছিলাম। জানো কি বলেছিল? সে বলেছিল ইসমাইল তার অসহায় অবস্থা দেখে হলেও তাকে গ্রহণ করবে। ব্যাস, আমার মাথায় খুনের নেশা ধরে গেল। তৎক্ষণাৎ তার সঙ্গে বৈশাচিকভাবে মিলিত হয়ে তার শরীরকে নিস্তেজ করে দিলাম। দম আটকে যাচ্ছিল সে শহরে, তাই কোনো মতে প্রেমিকার ব্যাপারটা ধামাচাপা দিয়ে এই শহরে চলে এলাম। এখানে এসে যেদিন আফরাজের উন্নতির খবর টেলিকাস্টে দেখলাম, সেদিন আমার পুরনো শোধ মাথাচাড়া দিয়ে উঠল। আমি প্রিন্সিপালকে বলেছিলাম নাজিবাকে আফরাজের কথা মতো ভর্তি করিয়ে নিতে। পুরো ভার্সিটির সবাই তাকে রেসপেক্ট করলেও তুমি তাকে বুলিং করবে, তা আমি নিশ্চিত। সেই সুযোগ আমি করে দেব, কিন্তু তোমার কাজ হল আমার হাতে মিসেস ফেরদৌসিকে সঁপে দেওয়া। আমার প্রেমিকার ভুলের শোধের পেছনে ইসমাইল দায়ী। তার কষ্টের ভাগিদার হবে তার স্ত্রী। কথা রীতি টেনে রুম কাঁপিয়ে পৈশাচিক হাসি দিলেন তিনি। তাবাসসুমকে সোফার উপর ফেলে রুমের বাতি নিভিয়ে দিলেন। মোস্তাক মিয়ার কথায় তাবাসসুম আজ করতে পেরেছে লোকটা এক প্রকারে সাইকো। সে নিজেই দোষ করেছে, অথচ দোষের সাব্যস্ত করছে তার শ্বশুরকে। নট ব্যাড অলসো। মনে মন কথা ভেবে তাবাসসুম কামুক হাসি দিয়ে তার শরীরের উপর টেনে নেয় চেয়ারম্যানকে। তিনি ইচ্ছেকৃত তার রুমে সিসিটিভি ক্যামেরা লাগাননি। এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদ তার বাবার খেতাবে পেয়েছিলেন তিনি, তাই তার রাজত্ব তো থাকবেই বটে। নাজিবার প্রথম সেমিস্টারের রেজাল্ট দেখে স্তব্ধ হয়ে গেল আফরাজ। নাজিবা 2 কোর্স সাবজেক্টে ফেল করেছে, কিন্তু তা কেমনি সম্ভব? তার বিবি চান প্রতিনিয়ত এক্সামের জন্য যে খাটুনি খেটেছে তা বলে শেষ করা যাবে না। হঠাৎ কল আসায় ধ্যান ভাঙল তার। ফোনের স্ক্রিনে হেড স্যারের কল দেখে নিজেকে ধাতস্থ করে কলটি রিসিভ করল। অপর পাশ থেকে হেড স্যার গম্ভীরতার সুরে বলেন, আফরাজ বাবা, এসব কি? নাজিবা মামুনি পড়াশোনা ঠিকভাবে করছে না কেন? তার দুটো কোর্সে ফেল করার কারণে তাকে আবারও প্রথম সেমিস্টারের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। আপনি হাজব্যান্ড, আমি ভেবেছিলাম আপনি পুরোপুরি তাকে দায়িত্বে রাখবেন, কিন্তু আপনার হলে স্যার, আমিও যদি কিছু বলতাম। মেয়াই? হেড স্যার ভরকে গেলেন। ঢোক গিলে চিজি বলুন বলে তিনি তার সিটে বসে গেলেন। আফরাজ গাড়ির দরজা খুলে এক পা বাহিরে রাখল। বাসার দিকে তাকিয়ে থেকে বলতে লাগল, আপনি এত কথা শোনাচ্ছেন যেন আপনি কথাগুলো মুখস্থ করে রেখেছেন। ফোন দিয়ে বলার জন্য তরফর করছিলেন। আমি বলি কি, শুনেন, আমার বিশ্বাসের মর্যাদা যারা দেবে না তাদের ন্যূনতম পরিমাণ ছাড় আমি দেই না, এখন সে যেই হোক না কেন। হেড স্যারকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দেয় আফরাজ। বাসার ভেতরে ঢুকে সকলের নীরবতা দেখে কিছুটা আঁচ করতে পারল।
আকবর কুসুমাকে রুমে খাওয়িয়ে দিয়ে বিশ্রাম করতে বলে বেরিয়ে এলো। জনাব ইসমাইলের চেহারার মধ্যেও মলিনতা দেখা যাচ্ছে। আফরাজ ঠোঁট কামড়ে গলা ছাড়ল। জনাব ইসমাইল আর মিসেস ফেরদৌসির নজর ছেলের দিকে গিয়ে পড়ে। দুজনেই নাজিবার খোঁজ রুমের দিকে ইশারা করে বোঝালেন। আফরাজ মাথা নেড়ে রুমের দিকে এগাল। দরজা খুলতে নিলে খেয়াল করল দরজা ভেতর হতেই বন্ধ। বিধে নম্র আদরীয় গলায় বিবিজান বলে ডাক দিল। পুনরায় ডাক দেওয়ার পূর্বেই দরজা খুলে দেয় নাজিবা। হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখালেও তার মুখে কান্নার রেশ ফুটে আছে। বোধ হয় স্বামীর আগমন বুঝতে পেরে ব্যর্থ কান্না থামানোর প্রচেষ্টা করছিল। আফরাজ নিজ দায়িত্বে দরজাটা আটকে দেয়। বিবিজানকে কোলে নিয়ে বিছানার উপর বসালো। গালে হাত রেখে আদরীয় গলায় আওড়ায়। বিবিজান কেন কাঁদছে? এই সামান্য ফেলের কারণে কাঁদতে নেই বুঝলে? আপনি বলছেন আমি না কাঁদতাম। কেন কাঁদব না বলুন? আপনি জানেন আমি যা লিখেছি কারেক্ট লিখেছি। কোনো ধরনের ভুল হওয়ার চান্স ছিল না। হ্যাঁ, পুরোপুরি সিজিপিএ 4 না দিলেও অন্তত 3.9-এর মধ্যে তো অবশ্যই আমার থাকার কথা। বুঝছি না কেমনে আমার ফেল আসলো। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো করে লিখেছি। বিবিজান বিলাপের সুরে বকতে বকতে আফরাজের বুকে ঘুমিয়ে পড়ল। হয়তো লাগাতার কান্না করেছে। ফলাফল যে পরীক্ষারই হোক না কেন, খারাপ ফলাফল আসলে শোকাহত হবেই। আফরাজ বিবিজানের মাথা বালিশের ওপর রেখে ফ্রেশ হতে গেল। তার মনে হাজারো প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। সে নিজ চোখে দেখেছে নাজিবা পুরো একটা মাস মন দিয়ে পড়াশোনা করেছে। তন্মধ্যে তাবাস্সুমকেও চোখে চোখে রেখেছিল, কারণ তার মনে আতঙ্ক ছিল যদি তাবাস্সুম নাজিবার কোনো ক্ষতি করে দেয়। সে নির্ভয়ে কাজ করার জন্য বাসার মধ্যে গার্ডস বাড়িয়ে ফেলেছিল। তাবাস্সুম কি করে না করে তার জন্য রাফিকে লাগিয়ে রেখেছিল। তবে মনের ভাবনায় ইতি টেনে ফ্রেশ হয়ে খাবার টেবিলের কাছে গেল। সকলের মলিন মুখ দেখতে পেলেও তাবাস্সুম আর তার মায়ের স্বাভাবিক আচরণ দেখে কিছু একটা ভাবল। চেয়ার টেনে বসে বলে, আমার মনে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। ভাতের লোকমা চিবিয়ে খেতে গিয়েও পারল না তাবাস্সুম। ভয়াত নজরে এক পলক নিজের মায়ের দিকে তাকালো। তিনি চোখের ইশারায় আশ্বাস দিলেন, একেবারে শান্ত থাকতে ইঙ্গিত দিলেন, যা কারো নজরে না পড়লেও কুসুমা চোখে পড়েছে। সে স্বামীর প্লেটে খাবার দিয়ে তার হাতা চেপে কাছে আসতেই ইশারা দিল। আকবর কান কাছে নিলে সে বলে, এই কালনাগিনী কিছু করল না তো আবার? আমার তো একেবারে ওয়েরে পছন্দ না। এই হয়তো সব ফ্যাসাদের মূল। আফরাজ নিশ্চুপে প্লেটে খাবার বাড়তে নিলে তাবাস্সুম নাজিবা অনুপস্থিতির সুযোগ নিল। গলা ঝেড়ে চামচ হাতে নিয়ে বলে, আফরাজ, আমাকে দাও প্লেটটা, আমি বেড়ে দেই। চামচটি আর ধরল না আফরাজ। মৃদু হেসে বলে, খাবারটা আমার বিবিজানের জন্য। ও, ওই ফেলটুস মেয়ের জন্য দরদ দেখি শেষ হয় না তোমার। আমি বিশ্বাস করি আমার বিবিজান হাঁটতে শিখেনি। তার কদমে কাটা থাকলেও সে কাটা উপড়ে ফেলার দায়িত্ব আমার। তবুও আমার বিবিজান সর্ব ঊর্ধ্বে অন্যরকম হৃদয়াঙ্গনী, যার সাথে অন্য নারীর তুলনা হয় না। সে আমারই বিবিজান। খাবার বাড়া শেষে রুমের দিকে চলে গেল সে। সকলের চোখমুখে হাসি প্রাধান্য পেলেও তাবাস্সুম আর তার মায়ের চেহারায় খুব স্পষ্ট। হাত ধুয়ে তৎক্ষণাৎ বাহিরে বেরিয়ে যায়। হিয়া দেওয়ান থামাতে চেয়েও পারলেন না। তিনিও ক্লান্ত পায়, তার আর ছুটাছুটি করার মতো শক্তি অবশিষ্ট নেই। সে চাইছে মৃত্যু, পরিবারের সদস্যদের মৃত্যু, আর তার মেয়ের রাজত্ব ধারণ। মিসেস ফেরদৌসি তাবাস্সুমের অনৈতিকতা দেখে মুখ বাঁকালেন। হিয়া দেওয়ানের দিকে তাকিয়ে বলেন, কেমন মেয়ে আপনার, যে আপনার কথা অবধি শুনতে চাইল না, উল্টো মুখ ছামটা মেরে চলে গেল? আপনারা যেমন আচরণ আমার মেয়ের সাথে করছেন, তার এটুকু ক্ষোভ প্রকাশ করাটাও কম। হাহ, আমার দোয়া আমার সন্তানের সঙ্গে আছে। আল্লাহ নিশ্চয়ই ভালো কোনো ফলাফল রেখেছেন। রাতের 9টা বাজছে। নাজিবার ম্লান মুখর্ষি মোটেও স্বচ্ছ হচ্ছে না আফরাজের। সে বুদ্ধি করে একটা ওয়াইনের বোতল তার হাতে দিল। ওয়াইনের বোতল দেখে চমকে আস্তাক ফিরুল্লাহ ছিচ্ছি করে বোতলটা ছুঁড়ে মারল। আফরাজ হাঁ করে তাকিয়ে রইল। ভাঙা কাচের বোতলটির দিকে চেয়ে বিবিজানের দিকে মুখ ফিরিয়ে বলে, বিবিজান, তোমার প্ল্যান মাফিক ওয়াইন এনেছিলাম, তাও 4000 টাকা দিয়ে। এত সহজে নেশাধায়ক ওয়াইন কেউ দিতে চায় না। সেলারের পকেট গরম করে আনলাম, এক নিমিষে ছুঁড়মার করে দিলে। তোমার তো বলার হওয়া উচিত, একবার মারার পরপরই বলিং হয়ে যেত। নাজিবা মুখ ফুলিয়ে বলে, তাহলে আনলেন কেন? আমি কি আনতে বলেছিলাম? যত সব অভদ্রতামি। আফরাজ তপ্তশ্বাস ফেলে ওয়াইন ভর্তি একটি গ্লাস নাজিবার হাতে দিল। সে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি এটা? আফরাজ হাতের ইশারায় ওয়াইন বোঝাল। নাজিবা পুনরায় চিৎকার করে ফেলতে নিলে এবার আফরাজ ধরে ফেলল। বিবিজানের হাত চেপে ধরে বলে, আরে বিবিজান, তালাকনামা রেডি। তোমার থেকে তাবাস্সুমকে ওয়াইন খাওয়িয়ে জ্ঞানশূন্য করে হাতের টিপসই নিতে হবে। তারপর এটা জমা দিয়ে দিলেই তাবাস্সুমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাজিবা পুরো কথা বুঝতে পেরে ওয়াইনের গ্লাসটা ঠিক করে রাখল। রাতের খাবার পরিবেশন করা হলে নাজিবা স্বাভাবিক আচরণ করে।
তাবাসসুম মনে মন ক্ষিপ্ত, কেননা মেয়েটার কান্নাকাটি করে ঘর উজাড় করা উচিত ছিল, আর সেখানে মেয়েটার স্বাভাবিক রূপ যেন তার হজম হচ্ছে না। হিতে আর পাত্তা না দিয়ে তাবাসসুম খাবার বাড়তে গেলে তার ফোনে কল চলে আসে। চেয়ারম্যান মোস্তাকের কল দেখে চোখ বড় হয়ে গেল তার। ঢোক গিলে পাশে বসারত মাকেও ফোনে কল আসা ব্যক্তির নাম দেখাল। তিনি দেখে ঘাবড়ে গেলেন। ফোনটা কেড়ে নিয়ে সকলের সামনে ভান ধরে বলেন, মারে, আমার শরীরটা খারাপ লাগছে, আমার জন্য তুই একটু খাবারটা বেড়ে রুমে নিয়ে আয়। কথা রীতি টেনে তিনি তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে রুমের দিকে ছুটে গেলেন। আফরাজ সন্দেহাতীত নজরে কিছুক্ষণ চেয়ে রইল। সে পাশে বসা ম্লান মুখোশী নিয়ে বিবিজানকে খেতে দেখে তার মুখে এক লোকমা ভাত এগিয়ে দেয়। স্বামীর আদরীয় যত্নতায় মুচকি হেসে নাজিবা খেতে লাগল। মিসেস ফেরদৌসি স্বামীর হাত আঁকড়ে ধরে নিম্ন গলায় আওড়ান, দোয়া করছি যাতে আমাদের ছেলে বৌমাদের মাঝে আর কোনো দূরত্ব না হোক। চিন্তে করো না আফরাজ, সামলে নেবে। অন্যথায় হিয়া দেওয়ান ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে চেয়ারম্যান কর্কশ গলায় গালি ছুড়ে দিয়ে বলেন, মা, তুইও বিশ্বাসঘাতকতা করলি, তোর কারণে আমার রেপুটেশন ডুবে গেল। তাই তো বলি, তুই দিনে কেন আমার কাছে এসেছিলি? এই তোর আমার সুখ দেওয়ার পথ, শুনে রাখ, তোকেও ধ্বংস করে দেব আমি। তুই আর তোর মা জেলের ভাত খাবি সারা জীবন, মরে রাখিস। কথার সমাপ্তি টেনে চেয়ারম্যান ফোন কেটে দিল। তার পালানোর রাস্তা নেই বললেই চলে। তার স্ত্রী, সন্তান সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বুঝতে পারছেন না কেমনে তার কীর্তিকলাপ ফাঁস হল, কিন্তু তার ধারণা এসবের পেছনে নিশ্চিন্তে তাবাসসুমের হাত রয়েছে, কেননা শারীরিক সম্পর্কের জোর বেশিরভাগ ঘটেছিল তাবাসসুমের সঙ্গেই। আজ দিনেও সে এসে আফরাজের নামে ক্ষোভ প্রকাশ করে শারীরিকভাবে মিলিত হয়েছে, তাহলে তখনই বোধহয় সে ফুটেজ বানিয়ে ছেড়েছে। চেয়ারম্যান তড়িঘড়ি গাড়িতে যেয়ে বসে পড়েন। তার গাড়ির ইঞ্জিন চালু করার পূর্বেই পুলিশের গাড়ি তাকে আটক করে নেয়। প্রেস রিপোর্টার এসে ভিড় জমালো। তাদের রিপোর্টিংয়ে একটা কথায় বারংবার জিজ্ঞেস করা হচ্ছে ভিডিও ফুটেজগুলো সত্য কিনা। চেয়ারম্যানের স্ত্রী সন্তানদের কথা চিন্তা করে হ্যাঁ বলে দেন, কেননা তিনি চান না স্বামীর কুপথে তার সন্তানরাও পা দিক। বিধেয়ে হ্যাঁ বলে তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। চেয়ারম্যান ছুটাছুটির চেষ্টা করছেন, কিন্তু কেউ তাকে ছেড়ে দিচ্ছে না। বাধ্য হয়ে উন্মাদনায় পুলিশের পকেট থেকে গুলি নিয়ে সবার দিকে ট্যাগ করে বলেন, কেউ কাছে আসবি না, যেতে দেহ আমাকে, না হলে। এক পুলিশ পা বাড়াতে নেওয়ায় চেয়ারম্যান গুলি ছাড়ল। বাকি পুলিশরাও খেপে গেল। তারা পরপর গুলিবিদ্ধ করে চেয়ারম্যানের এনকাউন্টার করে দিল। খবরের মধ্যে এতক্ষণ যাবৎ হওয়া ঘটনার দৃশ্য কিংবদন্তি হয়ে দেখছিল ফাহিম পরিবারের সদস্যগণ। তাবাসসুম স্তব্ধ। হিয়া দেয়ানের হাতে থাকা ফোন স্পিকারে ছিল। সে শুনতে পেয়ে থমকে আছে। তৎক্ষণাৎ রুমের বাহিরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগে, কিন্তু খবরের দুরন্ত টেলিকাস্ট ভিডিও দেখে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলার মতো অবস্থা তার। আফরাজ টিভি অফ করে হাতের আঙুল টিপে ফোন হাতে নিয়ে রাফিকে কল দিল। রাফি কল রিসিভ করতেই আফরাজ, থ্যাঙ্কস, তোর পেমেন্ট পেয়ে যাবি বলল। রাফি খুশি হল। তার স্যারের খুশিতে সেও আপ্লুত। নাজিবার হাতে ফোন ছিল। তার ফোনে তাদের ডিপার্টমেন্টের অ্যাডভাইজারের পক্ষ থেকে কল আসছে। আফরাজ চোখের ইশারায় কল রিসিভ করতে আশ্বস্ত করল। সে কল রিসিভ করতেই অপর পাশ থেকে মিসেস সেলিনা খুশির চোটে বলেন, নাজিবা, তুমি ফার্স্ট গ্রেডেড হয়েছ। তুমি কোনো সাবজেক্টে ফেল করনি, বরং ওই 2 কোর্স টিচার্সের কাছে তোমার খাতা চেঞ্জ হয়ে গিয়েছিল। তারা পুনরায় তোমার খাতা পেয়ে চেক করেছে। তুমি 2টো কোর্সেই 85 মার্কস পেয়েছ। কংগ্রাচুলেশন মিসেস ফাহিম, তুমি সামনে নিউ সেমিস্টারের জন্য অভিজ্ঞা, তা আমি নিঃস্বার্থে বলতে পারি। নাজিবার ঠোঁটের কোনায় হাসি ফুটল। কান্না চেপে থ্যাংক ইউ ম্যাম বলল। কল রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল সে ফার্স্ট গ্রেড পেয়েছে। জনাব ইসমাইল উচ্চ আওয়াজে মাশাআল্লাহ বললেন। মিসেস ফেরদৌসিও মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করলেন। আফরাজ আর চোখে তাবাসসুমের দিকে তাকালো। তাবাসসুম এপাশ ওপাশ তাকিয়ে রুমে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে আফরাজ বলে, যার হৃদয়ে তুমি ছেদ করতে চেয়েছ, সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার আঙিনার রানী আমার বিবিজান, তার প্রতি সদয় হলে তুমি রেহাই পেতে, কিন্তু তুমি নির্দয়তার পরিচয় দিলে। শাস্তি তোমার প্রাপ্য। কালকে সকালের অপেক্ষা করো। এই ঘরের থেকে জেলের ঘরে পাঠানোর রাস্তা তুমি নিজ হাতে তৈরি করেছ। নাজিবার হাসিমাখা মুখের দিকে চেয়ে আফরাজ ভাবনায় পড়ে গিয়েছিল। সবার ঘুমানোর সময় নাজিবা এক ফাঁকে জেগে ওঠে। চোরের মতো এদিক ওদিক তাকিয়ে রান্নাঘরে দৌড় দিল। রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই হোঁচট খেয়ে পড়তে নিলে আফরাজ এসে ধরে ফেল। নাজিবা দেখে বুক ভরে শ্বাস নিয়ে স্বামীর গালে চুমু এঁকে দেয়। রান্নাঘরের দরজার পেছনে দুজনে দাঁড়িয়ে যায়। আফরাজ বিরক্তিকর গলায় বলে, সারাক্ষণ এসবের ফাজলামিই তোমার মাথায় ঘুরপাক খায়? ভালো কোনো বুদ্ধি নেই তোমার? তোমার জ্বালায় না ঘুমও চোখে আসে না। এই আফরাজ ফাহিম, যে কিনা নাম করা ব্যবসায়ী, তার থেকে তার বিবিজানের জন্য রাত বিরাতে চোরের বেশে ছুটাছুটি করতে হচ্ছে। নাজিবা তার কোমর থেকে স্বামীর হাত সরিয়ে বলে, উফ, আপনি এসবের মজা কি বুঝবেন? জীবনে কখনো চুরি করেছিলেন? আমি আর নাদিম ভাই করেছিলাম। জানেন,
ওই সময় ভুড়িওয়ালা প্রতিবেশী সবসময় তার বাসায় আমের গাছ লাগাত। আমি আর ভাইয়া মিলে আম চুরি করে এনে সেই মজা করে খেতাম। আফরাজ কপাল চাপড়ে বলে, ইয়া আল্লাহ, তুমি তো দেখে চুরনীয়। আর কি করছিলে জীবনে? নাজিবা তার কথার ঝুড়ি খুলতে নিলে আফরাজ তার মুখ চেপে হুঁশ চুপ করতে বলে, কেননা কারো পায়ের শব্দ কানে ভেসে আসায় তারাও অ্যালার্ট হয়ে যায়। দেখতে পেল হিয়া দেওয়ান রান্নাঘরে ঢুকে চুলার মধ্যে পাতিল রেখে দুধের প্যাকেট খুলে দুধ গরম করতে দিলেন। তিনি চুলার আঁচ কমিয়ে এক পলক মেয়েকে দেখতে রুমের দিকে যান। মেয়ে তার ঘুমোয়নি, চিন্তা চেতনায় বিধ্বস্ত হয়ে গিয়েছে। নাজিবা সেই সুযোগে ঘুমের ওষুধ দুধের ওপর ঢেলে দেয়। আফরাজ তড়িঘড়ি বিবিজানকে কোলে নিয়ে রুমে চলে গেল। হিয়া দেওয়ান চৌপাশে চোখ বুলিয়ে দেখলেন সব স্বাভাবিক আছে, ফলে তিনি মেয়ে আর তার জন্য গ্লাসে দুধ ঢেলে নিয়ে যান। রাতের ৩টের সময় চলছে। আফরাজ চোখ পিটপিট করে বিবিজানকে দেখছে। বিবিজান তার ফোনে গেম খেলছে, চোখ বন্ধ করার নাম নিচ্ছে না। আজ তার প্ল্যান সাকসেসফুল করবেই, সেই পণ করে রেখেছে। গালে হাত দিয়ে বিবিজানকে দেখতে দেখতেই ঘুমিয়ে করল আফরাজ। নাজিবা ফোন রেখে স্বামীর কপালে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। আস্তে ধীরে তালাকনামা হাতে নিয়ে তাবাসসুমের রুমে গেল। তাদের বাসার সব দরজার ডুপ্লিকেট চাবি আছে, তাই সে নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করল। তাবাসসুমের নাইটি পরা রূপ দেখে ঘৃণায় চোখ বুজে নিল নাজিবা। সে আন্দাজ করেছিল মেয়েটা এমনি, তাই তো স্বামীর ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছিল। সে চায় না তার স্বামী তাকে ছাড়া অন্য কারো শরীরের দিকে দৃষ্টিপাত করুক। নির্ভয়ে ঘুমন্ত তাবাসসুমের টিপসই নিয়ে পুনরায় নিজ রুমে চলে এলো। দরজাও লক করে এসেছে, যেন তারা টের না পায়। তালাকনামায় আফরাজের সাইন তো ছিলই, এখন তাবাসসুমের সাইনের জায়গায় টিপসই দেখে তার বুকে প্রশান্তির ঝড় বইল। বালিশের নিচে দেপার্স রেখে নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আফরাজের রুমের দরজা খোলা দেখে তাবাসসুম উকি দিল। আফরাজ ঘুমিয়ে আছে, আশপাশে নাজিবাকে দেখা যাচ্ছে না। সুবর্ণ সুযোগ হাতে পেল তাবাসসুম। চটজলদি ভেতরে প্রবেশ করতে নিলে কারো পায়ের শব্দে তাবাসসুম এগাল না। উত্তেজনাদায়ক সিরিঞ্জটা শাড়ির আঁচলে লুকিয়ে দরজা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গেল সে। শোপিচের পেছনে নিজেকে আড়াল করে নেয় তাবাসসুম। নাজিবা গুনগুন করে দরজার সামনে এসে থেমে যায়। ঘুমন্ত আফরাজকে এক পলক দেখে দরজাটা লক করে চাবিটা শাড়ির আঁচলে বেঁধে নেয়। পুনরায় গুনগুন করে রান্নাঘরের দিকে চলে যায়। আজ আফরাজদের অফিস নেই, উইন্টার হলিডে হিসেবে অফ দেওয়া হয়েছে তাদের। নাজিবার ভার্সিটি আছে, কিন্তু ক্লাস শুধু একটা, যেটা জরুরি তার জন্য। সময় 11টা, এখনও 9টার সময় চলছে। নাজিবার যাওয়া দেখে ক্ষোভে নিজের রুমে চলে গেল তাবাসসুম। আফরাজের রুমে যাওয়ার পথ স্বয়ং নাজিবা বন্ধ করে দিয়েছে। হিয়া দেওয়ান মেয়েকে পায়চারি করতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কি হলো, তুই রেগে আছিস কেন? এই নাজিবাকে মেরে ফেললেই আমার রাস্তা ক্লিয়ার হবে মম, না হলে আমি কখনো আফরাজের বউয়ের অধিকার পাব না। আজকে সুযোগ বুঝে আফরাজকে নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য সিরিঞ্জটা জোগাড় করেছিলাম। ওই নাজিবার জন্য সব ওয়েস্ট হয়ে গেল। হিয়া দেয়ান মেয়েকে শান্ত হতে বলেন, শোন, এখনও তুই তারই বউ, তোর পরিপূর্ণ অধিকার আছে। নাজিবা লক করেছে, তুই নিজে গিয়ে যাবি কেড়ে নে। তোর বরের রুম, তোর যাওয়ার হক আছে। তাবাসুম মাথা নাড়ল, তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নাজিবার ফোনে কল এলো। আফরাজ কল দিয়েছে দেখে মুখ টিপে হাসল। কল রিসিভ করে রোমান্টিক কণ্ঠে ইয়েস হাজব্যান্ড বলল। শুনে শোয়ার তো আফরাজ বুকের উপর হাতের চাপড় দিয়ে বলে, হায় হায় বিবিজান, এভাবে ডেকে উঠো না, বুকের তোলপাড় সৃষ্টি হলে তোমাকেও সর্বনাশ করে দেব। হি, পারবেন না, আপনি রুমের ভেতর লক হলে আছেন। তাই তো বিবিজান, এর কাছে অসহায়ের মতো দরজা খোলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আজ সারা দিন রুমের মধ্যে বন্দি অবস্থায় থাকবেন। বিবিজান, এটা কিন্তু ঠিক নয়। আমাকে বেঁধে রেখে নিজে ঘুরে বেড়াবে, তা আমি হতে দেব না। বেঁধে রাখতে হলে দুজনে একসঙ্গে বিছানার মধ্যে কম্বলের ভেতর আবদ্ধ হয়ে থাকব। কি বলো, হবে নাকি আরেক রাউন্ড? ঠোঁট কামড়ে আফরাজ জিজ্ঞেস করল। নাজিবার গাল লজ্জায় লাল হয়ে গিয়েছে। কাজের মহিলাগুলো বড় বউয়ের লাজুক চেহারা লক্ষ্য করল, তারাও মিটমিটে হাসি ছাড়ল। নাজিবা না পারতে তাদেরকে নাস্তা প্রস্তুত করতে বলে ছুটে রুমের দিকে পালাল। মিসেস ফেরদৌসির সাথে আকস্মিক ধাক্কা লাগায় ধ্যান ফিরল নাজিবার। তিনি হকচকিয়ে বৌমাকে বলেন, তুমি এভাবে ছুটে যাচ্ছ কেন মা, কিছু কি হয়েছে? না না, আসলে আম্মার রুমের দিকে যাচ্ছি। আমতা আমতা করে শাশুড়ির পাশে কেটে রুমের দিকে চলে যায়। তিনিও মৃদু হেসে রান্নাঘরে নাস্তার প্রস্তুতি পর্ব কতদূর পর্যবেক্ষণ করতে গেলেন। আফরাজ গোসল সেরে এসে বালিশের নিচ থেকে ফোন বের করে দেখল। রাফির কল। সে মেসেজ পাঠিয়েছে। মেসেজ পড়ে তার যা বোঝার বুঝে গেল।
সন্তপর্ণে ট্রাউজার শার্ট কোট পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে রেডি হয়ে গেল। তখনই তার নজর পড়ল নাজিবার বালিশের নিচে থাকা ফাইলের দিকে। ফাইলটি দেখে তড়িঘড়ি গিয়ে হাতে নিল। ফাইল ঘেটে ঘুটে তাবাসুমের সিগনেচার দেখে তৃপ্তির হাসি ছাড়ল আফরাজ। ল্যাপটপের ব্যাগে ভরে রাখল যেন উকিলের কাছে জমা দিয়ে কোর্টে পাঠানোর হয়। তখনই দরজা খোলার শব্দ হলো। খরগোশের মতো নাজিবা ভেতরের দিকে উকি দিল। বিছানা টান টান করা দেখে ভ্রু কুচকে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত দেয়। কোনো ছায়া অবধি না দেখেই ভ্রু বাগিয়ে রুমের ভেতর পা রাখল নাজিবা। অমনি তাকে হেঁচকা টানে দরজা বন্ধ করে দেওয়ালের সঙ্গে মিশিয়ে নেয় আফরাজ। নাজিবা প্রথমে ভয় পেলেও পরক্ষণে রেগে আফরাজের বুকে অ্যালোথেরাপি নাড় বসাল। বিবিজানের বাচ্চার মতো পিটুনিতে তার সুঠাম দেহের কোনো ব্যথাও লাগল না। বিধেই সে ফট করে বিবিজানের গালে ওষ্ঠের ছোঁয়া লাগিয়ে কোমর সরিয়ে নেয়। নাজিবা ঘুরে যেতে গিয়েও ফুরত করে ঘোর ভেঙে গেল দেখে মুখ ফুলাল। অভিমানী গলায় বলে, আদর করতে না চাইলে বললেই পারতেন, আমি কি স্বেচ্ছায় এসেছিলাম? অসভ্য জামাই। কথাটা বলে মুখ ঝামটা মেরে বিছানার কাছে গেল। বালিশের নিচে খালি দেখে বুক কেঁপে উঠল তার। কাপা কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করল, এখানে পেপার্স রাখছিলাম গতরাতে, কই সেগুলো? বিবিজানের হঠাৎ কাপা কণ্ঠে চিন্তিত নয়নে তাকে জড়িয়ে ধরে আফরাজ। তার মাথায় হাত বুলিয়ে বলে, আমার কাছে আছে, আমি আজ কোর্টে জমা দেওয়ার জন্য উকিলের কাছে যাব। নাজিবা তৃপ্ত শ্বাস ফেলে স্বামীর বুকে মিলিয়ে রইল। তখনই ফোনের শব্দ হল। আফরাজের ফোনে কল এসেছে। নাম আননোন দেখাচ্ছে। ছোট পিটপিটিয়ে চাইল নাজিবা। আফরাজ সেভাবে বিবিজানকে আঁকড়ে রেখে কলটি রিসিভ করল। নাজিবা ছু মেরে ফোন হাতে নিয়ে স্পিকারে দিল। হ্যালো স্যার, গুড মর্নিং। স্যার, রাফি ভাই বলেছেন আপনাকে আর আকবর স্যারকে বিশেষ অনুরোধে সভাপতির আসনে নেওয়ায় জনাব নাকিব মুন্সিফ স্যার তাদের রিসর্টে আমন্ত্রণ জানিয়েছেন কালকে। আপনি বললে আমি কি আমন্ত্রণ গ্রহণ করব নাকি বারণ করে দেব? মেইলি কণ্ঠে নাজিবা দাঁতে দাঁত চেপে তার শ্যামব্যাডার বুকের লোম শক্ত করে টেনে ছিঁড়ে দিল। আউচ করে উঠল আফরাজ। ফোনের ওপারে থাকা মেয়েটি স্যারের এহেন কণ্ঠে ঢোক গিলে বলে, ইটস ওকে স্যার, আমি আমন্ত্রণ গ্রহণ করছি, আপনি এনজয় করুন, নো প্রবলেম। ফোনটা বিছানার ওপর ছুঁড়ে মেরে স্বামীর ব্যথাপ্রাপ্ত স্থানে ওষ্ঠজোড়া চেপে ধরল। মৃদু হাসল আফরাজ। বিবিজানের কানের কাছে ওষ্ঠ এগিয়ে নিয়ে বলে, উই উইল গো ইন দ্য রিসোর্ট টুমরো, গেট রেডি টু সেলিব্রেট এ পার্টি। নাজিবা বাচ্চাদের মতো খিলখিলিয়ে ওঠে। তৎক্ষণাৎ আলমারি খুলে কোন কাপড় নিবে যাচাই বাছাই করার জন্য লেগে পড়ে। অন্যথায় দরজার বাহিরে আড়াল থেকে নীরবে সবটা শুনছিল তাবাস্সুম। সে চাবি নিতে গিয়ে নাজিবাকে রান্নাঘরে না পেয়ে বেডরুমের দিকে চলে এসেছিল। রুমের দরজা বন্ধ ছিল, কিন্তু সে শব্দহীন খোলে চোখের দৃষ্টি দেয়। দরজা ফিরিয়ে তার চোখের মধ্যে আফরাজ আর নাজিবার মুহূর্তগুলো ধরা পড়ল। তাবাস্সুম পারছে না এই মেয়েকে এখনই খুন করে ফেলতে। ফলে সে ধারণা করে রাখল খাওয়ার টেবিলে সেও একদিনের জন্য কালকে বাহিরে থাকবে বলে জানিয়ে দেবে। কেউ আসার পূর্বে সে সরে গেল। মিসেস ফেরদৌসি স্বামীর সঙ্গে গার্ডেনে হাঁটতে বেরিয়েছেন। হিয়া দেওয়ান তাদের দিকে এক পলক চেয়ে তাদের বেডরুমের দিকে পা বাড়ালেন। দরজা খোলা দেখে অবাক হলেন। পরক্ষণে সিসি ক্যামেরার কথা মনে পড়তেই তিনি আশপাশে চোখ বুলিয়ে সিসি ক্যামেরা দেখতে পেলেন। মাথা চুলকানোর ভান ধরে তিনি ডাইনিং রুমের টেবিলের কাছে গেলেন। এক গ্লাস ভর্তি পানি নিয়ে জনাব ইসমাইলের রুমের পাশ দিয়ে কেটে যান। কিন্তু যাওয়ার পথে তিনি হাত থেকে আচমকা গ্লাসটি ফেলে দিলেন। দেখে মনে হবে তিনি ভুলকৃত ফেলে দিয়েছে। কাজের মেইড সেলো, তিনি তদারকি করে মোছার তাগিদ দিলেন। এতে ঠোঁট কামড়ে তিনি রুমের ভেতর ঢুকে মিসেস ফেরদৌসি আর জনাব ইসমাইলের গ্যাস্ট্রিকের ওষুধের প্যাকেট পরিবর্তন করে দিলেন। একই প্যাকেটজাত অন্য ওষুধ রাখলেন, যা খেলে আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যাবে মানুষ। তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব সম্পদের ভোগ মেটানোর। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যান। ক্যামেরা সেটা ক্যাপচার করতে পারল না। তিনি চালাকি করে কুসুমার প্রেগন্যান্সির জন্য যে ওষুধ খেতে বলেছে ডাক্তারে, সেটাও তিনি চেঞ্জ করে দিলেন। নিজের রুমে এসে শয়তানি হেসে বলতে লাগলেন, মেয়ে না হয় বাহিরের দিক সামলিয়ে নিক, আমি ভেতরের দিক পুরো সাফসূত্র করে নেয়, তাতে এক বিন্দু প্রমাণ রইবে না। নাজিবাকে ক্লাস করতে পাঠানোর জন্য আফরাজ তৈরি হয়ে গাড়ির কাছে গেল। তাবাস্সুম সময় দেখছিল কখন আফরাজ বাহিরে আসে। নাজিবা বোরকায় পিন আপ করছিল। তাবাস্সুম গিয়ে অসহায়ের মুখ নিয়ে বলে, আমাকে একটু ভার্সিটি ছেড়ে দিলে হেল্পফুল হতো। আফরাজ শয়তান মেয়েটার চেহারা অবধি দেখতে চায় না, সেখানে হেল্পের কথা শুনে তাচ্ছিল্যের হাসি ছুড়ল। মনে মন তাবাস্সুম দাঁতে দাঁত চাপল। বিড়বিড়িয়ে বলে, তুই আমার না হলে তোর মৃত্যু নিশ্চিত। নাজিবা এসে পর নারীকে স্বামীর কাছে দেখে তেতে উঠল। গাড়ির কাছে গিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলে বসতে নিল। তখনই পুনরায় তাবাস্সুম এই এক কথা বলে। নাজিবা কিছু একটা ভেবে স্বামীর হাতের হাতা চেপে চোখের ইশারায় আশ্বস্ত করল। আফরাজ অবাক হল।
তবু বিবিজানের ইশারা দেখে মাথা নেড়ে হেঁটে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। তার পাশেই ফট করে বসে পড়ল নাজিবা। তাবাসসুম মুখ ফেটকিয়ে পেছনের সিটে বসে পড়ে। 1 ঘণ্টা পর গাড়ি মাঝ রাস্তায় এসে থামিয়ে দেয় আফরাজ। নাজিবা নীরব রইল। তাবাসসুম গাড়ি থামার কারণ জিজ্ঞাসা করে। আফরাজ আফসোসের গলায় আওড়ায়, সরি টু সে, গাড়ির গ্যাস শেষ, অতদূর এখন যাওয়া পসিবল না। নাজিবা মন খারাপের ভান ধরে গাড়ি থেকে বেরিয়ে গেল। আফরাজও পিছু পিছু বেরোল। তাবাসসুম না পারতে থাবা মেরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে রিকশা ধরল। তাদের ঢং দেখার সময় তার হাতে নেই। সে রিকশা করে যেতেই নাজিবা ভাব নিয়ে বলে, দেখলে মিয়া, বিবির মাঝের কাটা কিভাবে তুললাম? আমাদের ঢং একেবারে সেরা ঢং। পাত্তাহীন আফরাজ বিবিজানের হাত টেনে গাড়িতে বসাল। ভার্সিটির কাছে এসে গাড়ি থামিয়ে দেয়। ভার্সিটির অন্য বিভাগের ছেলেমেয়েরা ভিআইপি গাড়ির মধ্যে থেকে আফরাজ আর নাজিবাকে বের হতে দেখে বড়জোর চমক পেল। রিকশা থেকে শাড়ি টেনে টুনে তাবাসসুম নেমে পড়ে। রিকশার টায়ারে তার শাড়ির আঁচল লেগে বারংবার আটকে পড়ছিল। রিকশা থেকে নামতে পেরেই শান্তি অনুভব করে। কিন্তু আফরাজ আর নাজিবাকে কাপল বেশে দেখে হাত মুঠোবদ্ধ করে তাকিয়ে রইল। জুনিয়র মেয়েরা তো বেশিরভাগ নাজিবার কপালকে শাবাশি দিচ্ছিল। সিনিয়ররা পারলে এখনই গিয়ে আফরাজের সাথে কথাবার্তা চালিয়ে দিবে, কিন্তু নাজিবার চোখ রাঙানো থেকে তা অসম্ভব বুঝতে পেরেছে। ইচ্ছেকৃত তাবাসসুম সকলের সামনে গিয়ে আফরাজকে জড়িয়ে ধরল। তর্কহীন আফরাজের হাত ধরে হাতের উল্টো পিঠে ঠোঁট চেপে ধরে। ভার্সিটির সকলের চোখ ছানা বড়া, আর নাজিবার তো চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আফরাজ নিজেও হতভম্ব। সে খেয়ালও করেনি কখন তাবাসসুম এলো আর এ কাণ্ড করে বসল। তড়িগড়ি হাত সরিয়ে নেয়। তাবাসসুম এ দেখে মন খারাপ করল না, বরং বাঁকা হেসে নাজিবার সামনে ঠোকের কোনায় লেগে থাকা আফরাজের স্পর্শতা ছুঁয়ে দেখাল। নাজিবার নিশ্চুপটাই ঝড়ের পূর্বাভাস। সেও কম কেসে পাবলিক প্লেসে মেয়েটার বেহায়াপনার সুযোগ হাতরে নিজের হাত সাফসুতুরো করার উদ্দেশ্যে পরপর 3টে চড় লাগাল। তাবাসসুমও ধাক্কা দিতে নিলে নাজিবা পথ থেকে সরে যায়। হিতে বিপরীত হয়ে যায়। তাবাসসুম মুখ থুপড়ে বড় ডাস্টবিনের মুখের ভেতর পড়ে। সকলে হাসতে লাগে। তাবাসসুম ভার্সিটির টিচার, তার উচিত হয়নি নিষেধাজ্ঞার বিরোধ হওয়া। এজন্য আফরাজ মনে মন ভেবে নাজিবাকে ক্লাসে পাঠিয়ে হেড স্যারের রুমের দিকে চলে যায়। তাবাসসুমের গালের একপাশে কলার খোসা, চুলে চুইংগাম, গালের অন্য পাশে কারো কফ, হাতে পলিথিন মরে গেছে। নোংরা অবস্থা হয়ে যাওয়ায় একাকী চিৎকার দিল। কেউ তার শব্দ শোনার মতো নেই। সকলের ক্লাস পিরিয়ড স্টার্ট হওয়ায় যে তার মতো ক্লাসে চলে যায়।